অরূপ, এই অরূপ, অরূপ, ও অরূপ, ও বৌমা, আজ মাস পয়লা, ভাড়াটা চাইতে এলাম, কোনো সারা শব্দ পাচ্ছি না। কি ব্যাপার, সকাল সকাল দরজাটা হাট করে খোলা, কোনো টু শব্দ নেই। ভেতরে ঢুকে দেখি, এই অরূপ, বৌমা, ও বৌমা, অরূপ, 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 খুন, খুন। যে খুন হয়েছে তার নাম কি? অরূপ, অরূপ মণ্ডল। বয়স কত? 35 তো হবেই। আচ্ছা, কি করতো? স্যার, যতদূর খবর পেয়েছি একটা ট্রাভেল এজেন্সির মালিক ছিল। কে বললো? বাড়িওয়ালা। ও, তার মানে ভিকটিম ভাড়া বাড়িতে থাকতো, তাই তো? হ্যাঁ স্যার, বাড়িওয়ালা বললো যে 2.5 বছর আগে বাড়ি ভাড়া নিয়েছিল। একা থাকতো? না স্যার। তাহলে? বউ নিয়ে থাকতো। বউ? বউকে দেখছি না তো। স্যার, বাপের বাড়ি গেছে, খবর পাঠানো হয়েছে, যে কোনো সময় চলে আসবে। আই সি। দেখুন, যা দেখছি তাতে মনে হচ্ছে ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করে মাথাটাকে থেতলে দেওয়া হয়েছে। হ্যাঁ স্যার, হাতের শিরাও কিন্তু কাটা আছে। আচ্ছা, মার্ডার ওয়েপেন কি রিকভার হয়েছে? না স্যার, আর ভিকটিমের মোবাইলও কিন্তু মিসিং। তার মানে যে বা যারা খুনটা করেছে পালাবার সময় মোবাইলটা সঙ্গে করে নিয়ে গিয়েছিল। রাইট স্যার। আচ্ছা, বডিটা প্রথম কে দেখেছিল? বাড়িওয়ালা স্যার। ও আচ্ছা। আচ্ছা, আপনার নাম কি? শ্রী বিপদ ভট্টাচার্য। কি? বিপদ ভট্টাচার্য? আগে হ্যাঁ। বিপদ আবার কেউ নাম হয় নাকি? আমার ভালো নাম হচ্ছে শ্রী বিপত্তারণ ভট্টাচার্য, পাড়ার লোক ছোট করে বিপদ বলে ডাকে স্যার। তাই বলুন। আচ্ছা, যাই হোক, আপনি তাহলে বডিটা প্রথম দেখেছিলেন, তাই তো? আগে হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ভিকটিম অরূপ মণ্ডল আপনার বাড়িতে 2.5 বছর আগে ভাড়া নিয়েছিল, তাই তো? হ্যাঁ স্যার, ওর আসল বাড়ি বাংলাদেশে, ওর বাবা ঢাকায় থাকেন। তাই নাকি? হ্যাঁ স্যার, অরূপ মাস 7 আগে বিয়ে করেছিল, তখন ওর বাবা ঢাকা থেকে ইন্ডিয়া এসেছিল। আচ্ছা, অরূপের শ্বশুর বাড়ি কোথায়? পালপাড়ায় স্যার, এই অটো করে বা টোটো করে গেলে মিনিট 20 লাগবে। বইয়ের নাম? মহুয়া স্যার। আচ্ছা, তিনি কি এখনো বাপের বাড়িতে? আগে হ্যাঁ। আচ্ছা, ওদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কেমন ছিল? খুব ভালো স্যার, এই কিছুদিন আগে টোনাটুনি হানিমুনে ঘুরে এলো বিদেশ থেকে। কোথায়? আপনারা এখানেই দাঁড়ান। ওনার ওয়াইফ। শুনুন, ওদের দেখা হয়ে গেলে বডিটা পোস্টমর্টমে পাঠাবেন আর এই ঘরটাকে সিল করে দেবেন, ওকে? আর আরেকটা কথা, ওনাদেরকে পরে একবার থানায় আসতে বলবেন। ওকে স্যার। তার মানে আপনি বলতে চাইছেন আপনাদের বিয়ে হয়েছিল মাত্র 7 মাস, তাই তো? হ্যাঁ স্যার। সম্বন্ধ করে বিয়ে নাকি লাভ ম্যারেজ? লাভ ম্যারেজ। আচ্ছা, অরূপের সঙ্গে আপনার আলাপ পরিচয় কিভাবে হয়েছিল? আমি যখন পুরসভার চাকরিটা সদ্য পেয়েছি, একদিন সকাল সকাল আমি অফিসে যাচ্ছিলাম। হাই। হাই, আপনি? আমি অরূপ। অফিস যাওয়ার সময় প্রায়ই দেখি আপনি এখান দিয়ে টোটো করে কোথাও একটা যান। হ্যাঁ তো? না মানে আজ দেখলাম আপনি একেবারে গম্ভীর মুখে ভুরুটুরু কুচকে গালটাল ফুলিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, তাই ভাবলাম ব্যাপারটা কি।
সব ঠিকঠাক আছে তো? আপনার অবজারভেশন পাওয়ার তো দারুণ, মানতেই হচ্ছে। সবাই সেরকমই বলে, কিন্তু আজ হঠাৎ হেঁটে কেন? আর বলবেন না, সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, তারপর রেডি টেডি হয়ে বেরোতেও দেরি হয়েছে। তারপর আর কি, স্ট্যান্ডে এসে দেখি টোটো নেই, অগত্যা হেঁটেই যেতে হচ্ছে। তা আপনি যাচ্ছেন কোথায়? অফিসে। কোথায় আপনার অফিস? পল্টন মোড়ে। বাবা, সে তো অনেক দূর। হ্যাঁ, যেতে অনেকটা সময় লাগবে, আর দেরি হলে যে কি হবে সেটা তো বুঝতেই পারছেন। বসুন বসুন। কি বুঝলাম না? আরে ম্যাডাম, আমার বাইকের পেছনে উঠে বসুন। কেন? আরে কেন মানেটা কি? আপনাকে ছেড়ে দিয়ে আসছি। না মানে আপনি তো অন্যদিকে যাচ্ছেন। আরে ওটা কোনো ব্যাপারই না, আপনি বসুন বসুন, জলদি বসুন। কিন্তু হেলমেট? আরে ভেতরের রাস্তা দিয়ে চলে যাব, আর আপনি চাইলে পরদিন থেকে একটা এক্সট্রা হেলমেট নয় ক্যারি করুন। বসুন আপনি না বসুন। সত্যি। চলো। অল্প কদিনের মধ্যেই আমার আর অরূপের মধ্যে একটা সুন্দর বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছিল। ওর দায়িত্ববোধ আমায় প্রতি মুহূর্তে অবাক করে দিত। ও নিয়ম করে রোজ সকালে আমায় বাড়ি থেকে পিক আপ করে ওর অফিসের উল্টো পথে গিয়ে আমায় অফিসে পৌঁছে দিত, আবার রোজ বিকেলে আমায় অফিস থেকে পিক আপ করে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে যেত। থ্যাংক ইউ অরূপ। কিসের থ্যাঙ্কস? আজকালকার দিনে বন্ধুর জন্যও কেউ এতটা করে না। কে বললো তোমার? আমি বলছি। ভুল বলছো। তাই বুঝি? তুমি দুনিয়া কতটুকু দেখেছো? সত্যি বলবো? সত্যিই বলবো। আমি সবসময় সত্যি শুনতেই পছন্দ করি, সে সত্যি যতই অপ্রিয় আর তেতো হোক। তাহলে শোনো, শুধু দুনিয়া কেন, আমি এই রাজ্যের বাইরেই কোনোদিন যাইনি। ইনফ্যাক্ট কলকাতা ছাড়া এই শহরের বাইরেও কোনোদিন যাইনি। হায় রে, আর আমার জন্ম বাংলাদেশে, এখন থাকি ভারতে। 2 বছর আগে একবার একটা সোলো ট্রিপে গেছিলাম ব্যাংকক। ব্যাংকক? থাইল্যান্ড। ওয়াও, ফরেন মানে বিদেশ। সেসব পরে হবে, যাকে কাল তো সানডে। হ্যাঁ, এই একটাই তো দিন পাই নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য। কিন্তু কালকে নিজেকে নয়, আমার বাড়িটা গিয়ে একটু গুছিয়ে দিই। মানে? আরে বাবা, আমি ব্যাচেলার মানুষ, ঘর ভাড়া নিয়ে একাই থাকি, ওসব ঘর গোছানোর সময় পাই। আর সত্যি বলতে আমার সব করতেও ভালো লাগে, তাই বলছিলাম কাল যদি একবার তুমি আমার ঘরে এসে আমার ঘরটা একটু গোছগাছ করে দাও তো বড্ড ভালো হয়। আর হাসছো যে? তার থেকে বলো না একদিনের জন্য ফ্রিতে একটা কাজের লোক চাই। তুমি না পারো বটে। হ্যাঁ রে মৌহা, বলে ফেলো। রোজ সকালে তোকে কে নিতে আসে রে? নিতে আসে মানে? মানে ওই যে বাইকে করে তোকে রোজ নিয়ে যায়। কেন হঠাৎ? বল না, ছেলেটা কে? আমার বন্ধু। ও আচ্ছা, বুঝলাম, শুধুই বন্ধু। কি রে, কিছু বল। না মানে ইয়ে, আমি ওকে পছন্দ করি। আর ও তোকে? ও আমায় খুব পছন্দ করে। বলেছে বুঝি? বলেছে মানে? বলবে আবার কি? আচ্ছা, কি বলবে বলে তুমি আশা করো? জানিসই তো, তোর বাবা ছিল তুলো কারখানার সামান্য একজন শ্রমিক। আমরা তখন টালির বাড়িতে থাকতাম। বাড়ির চালে লতানো পুঁইশাক গাছ, আর সন্ধে হলেই লণ্ঠনের আলো। তোর বাবা চলে যাওয়ার পর না ছিল বাবার কোনো সঞ্চয়, না ছিল কোনো টাকা পয়সা। শ্বশুর বাড়ির লোক বল আর বাপের বাড়ির লোকই, কেউই পাশে এসে দাঁড়ায়নি। একটি পয়সা দিয়েও কেউ সাহায্য করেনি। আমি ওই রাস্তায় বসে পাঁপড়, বড়ি, চাপ, পান
এসব বেচে তোকে দাঁড় করিয়েছি। থাক না মা এসব কথা। আমি জানি তুই বিরক্ত হচ্ছিস, কিন্তু কি জানিস, আমিও অনেক কষ্ট করেছি, তুইও অনেক কষ্ট পেয়েছিস। তাই এবার আমি চাই তুই একটা বিয়ে থাওয়া করে ফিতু হ। তুমি আর আমি চাইলেই তো সব হবে না। জানি জানি, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। জানোই যখন, তাহলে আর দিবা স্বপ্ন দেখছো কেন? তোর বাবা চলে যাওয়ার পর আমার একটাই স্বপ্ন ছিল রে, তোকে মানুষের মতো মানুষ করা। আর এখন ছেলেটাকে জানলা দিয়ে দেখার পর থেকে ইচ্ছা ওরম একটা জামাই হোক আমার। তুমি কি যে বলো না মা। তুমি যাও তো, যাও তাড়াতাড়ি রান্না বান্না গিয়ে স্টার্ট করো, আমার আবার দুপুরে একটু বেরোতে হবে। এই, আজকে রোববার ছুটির দিন, তুই আবার কোথায় যাবি রে? ও যাবো একটা জায়গায়। তুমি যাও না। চলো চলো চলো। আরে দাঁড়া, চলো চলো চলো, তাড়াতাড়ি রান্না করবে। চলো যাচ্ছি যাচ্ছি। যাও যাও। বাহ, কন্যাটি শুধু সুন্দরী নহে, গৃহস্থালীর কর্মেও যথেষ্ট রূপে পটু। বাবা, একেবারে সাধু ভাষা। বঙ্কিমচন্দ্রের ভূত এসে ঘাড়ে ভর করলো নাকি? মহুয়া, আমায় বিয়ে করবে? কি হলো বলো, উত্তর দাও। আমায় নিয়ে তুমি জীবনে সুখী হবে? তুমি আমায় নিয়ে জীবনে সুখী হবে? জানি না। আমি কিন্তু জানি। কি? তোমার মতো একটা মেয়ের স্বপ্নই আমি ছোটবেলা থেকে দেখেছিলাম। একটা সুন্দরী, শিক্ষিতা, গুণী, মিষ্টি মেয়ে। প্লিজ ঢপ দিও না তো। কার নামে দিব্যি খেতে হবে বলো? খেয়ে ফেলছি। বাদ দাও। কেন বাদ দেবো? আমরা তো বন্ধু। এখনো? কি হলো মহুয়া, কিছু বলছো না কেন? সামনের রবিবারও কিন্তু আমার ছুটি। মানে? এই রবিবার আমি তোমার ঘরে এসে তোমার ঘরটা গুছিয়ে দিয়ে গেলাম, আর সামনের রবিবার তুমি আমাদের বাড়ি গিয়ে আমার মাকে আমাদের বিয়ের প্রপোজালটা দিয়ে আমার জীবনটা গুছিয়ে দেওয়ার ব্যবস্থা করো। তারপর এখনো মনে আছে রবিবার অরূপ এসেছিল একটা বড় মিষ্টির বাক্স নিয়ে। থাক থাক বাবা, থাক। এই নিন মাসিমা, বেশি কিছু তো আনতে পারলাম না, এইটুকুই যদি নেন বড় আনন্দ পাবো। এইসবের কি দরকার ছিল বাবা? তা বললে কি হয় মাসিমা, প্রথমবার আপনাদের বাড়িতে এলাম, খালি হাতে কি আসা যায়? আচ্ছা আচ্ছা ঠিক আছে, বসো বসো বাবা। আর এসেছি তো আপনার কাছে একটা গুরুতর আবদার নিয়ে। আবদার? বুঝলাম না তো ঠিক। মানে আপনার কাছ থেকে আপনার সবচেয়ে মূল্যবান জিনিসটা চাইতে এসেছি। এত হেয়ালি করে কথা তো আমি বুঝতে পারি না বাবা ঠিক। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, এত ঘুরিয়ে কথা বোঝার ক্ষমতা আমার নেই। মাসিমা, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, প্লিজ না করবেন না।
প্লিজ। তাহলে আপনি রাজি? কপাল করলে তোমার মতো জামাই পাওয়া যায়। কিন্তু কিন্তু তোমার রোজগার পাতি কি, কাজ টাজ কি করো, আমি তো সেসব কিছুই জানি না বাবা। মা, ওর একটা নিজস্ব ট্রাভেল এজেন্সি আছে। নিজের মানে বোঝো? ও নিজেই মালিক। আর রোজগার? মা, মেয়েদের বয়স আর ছেলেদের রোজগার জিজ্ঞেস করতে নেই। বুড়ি হয়ে কাশি যাওয়ার মতন পরিস্থিতি, আর এটা জানো না? না না, আমারই ভুল। কিন্তু বাবা, তুমি বিয়ের কথা বলতে এসেছো, বাড়ির লোকজন কোথায়? বাড়ির লোক বলতে তো একমাত্র আমার বাবাই আছেন মাসিমা। কিন্তু উনি তো বাংলাদেশে থাকেন, তাই বাধ্য হয়ে আমাকেই আসতে হলো কথা বলতে। আচ্ছা, বাংলাদেশে না হয় থাকেন, কিন্তু বিয়ের সময় আসবেন তো? হ্যাঁ হ্যাঁ মাসিমা, অবশ্যই আসবেন। আর আমি বাবাকে আপনার মেয়ের কথা জানিয়েছি, আপনার মেয়ের ছবিও পাঠিয়েছি। মহুয়াকে বাবার খুব পছন্দ হয়েছে। অরূপের বাবা এসেছিল বিয়েতে? পাকা কথা বলতে এসেছিলেন। কবে? বিয়ের 2 মাস আগে। দেনা পাওনার কথা কিছু হয়েছিল? স্যার, উনি সাত্ত্বিক মানুষ, আমি কথা বলেই বুঝেছিলাম। একেবারে অমায়িক, নিতান্ত ভদ্রলোক উনি। বুঝলেন দিদি, বাবু ছেলে হিসেবে কিন্তু মন্দ নয়, তবে দোষের বলতে ওই ভুলো মন আর অগোচালো। বাবা, আরে বাবা, এত লজ্জা কিসের? আজ বাদে কাল তুই এই বাড়ির মেয়েকে বিয়ে করে বউ করবি, ঘরে তুলবি, ঘর করবি, আর তার আগে তোর সম্বন্ধে ওরা কিছু জানবে না? ওরাও তোকে বিয়ের আগে একটু চিনে নিক। না না দাদা, আপনার ছেলে খাঁটি সোনা, সোনার আংটি ব্যাকা হলেও 7 খুন মাফ। আপনি বলেই বললেন, ঢাকায় আমাদের বাসার আশপাশে কেউ এমন কিন্তু বলে না। সে বলে না, দোষটা তাদের দাদা, খুঁতগুলো তারা খুঁজে বার করে। গুণগুলো প্রকাশ করার মতো কলিজা তাদের নেই। এটা আপনি একবারে ঠিক কথা বলেছেন। এই তো গেল বছর ওকে আমি নিয়ে চট্টগ্রামে গেছিলাম শালিকার বাড়িতে। ওখানে বললো চেষ্টা করলে তোমার ছেলের বড় ঘরে বিয়ে হবে, দিয়ে না পাওনা নিয়ে কোনো সমস্যা থাকবে না। দাদা, বিয়েতে তেমন কিছু দেওয়ার মতো ক্ষমতা তো আমাদের নেই, আপনি তো সবটাই জানেন। না না, দেনা পাওনা নিয়ে আমাদের কোনো চাহিদা নেই। আরে বাবা, আমি আপনার মেয়েকে এক কাপড়ে ঘরের বউ করে নিয়ে যাব। শুধু আপনি বলুন কবে বিয়েটা হলে আপনার সুবিধে হয়। তারপর ওদের ধুমধাম করে বিয়েটা হয়ে গিয়েছিল, আমিও নিশ্চিন্ত হয়েছিলাম। আচ্ছা, আপনাদের কাউকে সন্দেহ হয়? না, কাউকে সন্দেহ হয় না। তার মানে বলতে চাইছেন আপনার স্বামীর কোনো শত্রু ছিল না? স্যার, ও হাসি খুশি মিশুকে একজন মানুষ, খুব সহজ সরল, যাকে বলে একেবারে মাটির মানুষ। এমন মানুষের কোনো শত্রু থাকতে পারে? হয়তো ছিল, আপনারা জানেন না। হ্যাঁ, আপনাকে হয়তো মুখ ফুটে কোনোদিন বলেনি। না স্যার, ও আমাকে সব কথা বলতো, কোনো কিছু গোপন করতো না। যদি কোনো শত্রু থাকতো তাহলে ও নিশ্চয়ই আমাকে বলতো। অরূপ মণ্ডল হত্যাকাণ্ডে আমাদের কাছে ছিল না কোনো ক্লু, ছিল না কোনো এভিডেন্স, এবং প্রত্যক্ষদর্শী ও সাক্ষীও ছিল না।
ভিকটিমের সদ্য বিধবা স্ত্রী ও শাশুড়ির কাছ থেকে এমন কোনো তথ্য আমরা পাইনি যাকে অবলম্বন করে আমরা আমাদের তদন্তের কাজ চালিয়ে যেতে পারি। আর ঠিক তখনই স্যার আসবো? আসুন। কি কিছু বলবেন নাকি? হ্যাঁ স্যার, অরূপ মণ্ডলের পোস্টমর্টম রিপোর্টটা চলে এসেছে। সে কি? আরে বসুন বসুন। ব্লাইন্ড কোনো অবজেক্ট দিয়ে মাথায় বারবার আঘাত করা হয়েছে। হ্যাঁ স্যার, ব্রেন ড্যামেজ আর অতিরিক্ত রক্তক্ষরণই কিন্তু মৃত্যুর কারণ। তাছাড়া মৃত্যুর ঘটনাটা রাত 10:30 থেকে 11:30টার মধ্যে। রাইট স্যার। কিন্তু সমস্যাটা সেখানে নয় রেণুকা, সমস্যাটা অন্য জায়গায়। কিরকম? অরূপের পোশাক দেখেই বোঝা গিয়েছিল যে ও সেদিন অফিস থেকে বাড়িতে ফিরেছে। হ্যাঁ স্যার, সেক্ষেত্রে তো লাশের পাশ থেকে ওনার অফিস ব্যাগ আর বাইকের চাবি উদ্ধার হয়েছে। শুধু তাই নয়, ঘরের চাবিও সঙ্গে ছিল। রাইট স্যার। তার মানে দুটো জিনিস হতে পারে। কিরকম স্যার? ভিকটিম যখন অফিস থেকে বাড়িতে ঢুকেছিল তখন ভিকটিমের পেছন পেছন আসামি ঢুকেছিল এবং ঢুকে পেছন থেকে ওকে সজোরে আঘাত করেছিল। আর দ্বিতীয় সম্ভাবনাটা? আর নয়তো আসামি আগে থেকে ঘরের মধ্যে ঘাপটি মেরে বসেছিল। হ্যাঁ স্যার, এটাও হতে পারে। তবে দুটো পসিবিলিটির ক্ষেত্রে খুনি কিন্তু ভিকটিমের চেনা। সার্টেনলি। দ্বিতীয়টা যদি ঠিক হয়, অর্থাৎ আসামি যদি আগে থেকেই ঘরে ঢুকে বসে থাকে, তাহলে তাহলে তো আরো দুটো মারাত্মক প্রশ্ন উঠে আসছে। কি স্যার? খুনি ঘরে ঢুকলো কি করে, আর ঢুকলেও দরজা বাইরে থেকে বন্ধ করলেই বা কে? স্যার আসবো? হ্যাঁ, কিছু বলবেন? একজন বয়স্ক লোক দেখা করতে এসেছেন। কে বলুন তো? উনি বলছেন অরূপ মণ্ডলের বাবা। তাহলে এক্ষুনি ভেতরে পাঠান। যান যান। রেণুকা, ইয়েস স্যার। ভিকটিমের বাবার সঙ্গে কথা বলাটা ভীষণ জরুরি। স্যার আসবো? হ্যাঁ আসুন আসুন, বসুন। নমস্কার। হ্যাঁ নমস্কার। আচ্ছা, আপনি তাহলে অরূপ মণ্ডলের বাবা? হ্যাঁ স্যার। আচ্ছা, আপনি বাংলাদেশে থাকেন? হ্যাঁ, ঢাকায় আমার বাসা খিলগাঁওয়ে। দেখুন, আপনাকে আমরা খবর পাঠিয়েছিলাম ঠিকই, কিন্তু আপনি এত তাড়াতাড়ি যে ইন্ডিয়ায় চলে আসবেন সেটা ভাবতে পারেন। এসে কি লাভ হলো স্যার? ছেলের মুখটাই তো দেখতে পেলাম না। দেখুন, আমরা বুঝতে পারছি এই মুহূর্তে আপনার মনের অবস্থাটা কি, কিন্তু আপনার সঙ্গে কথা বলাটাও তো খুব দরকার। হ্যাঁ, আপনার কাছ থেকে অনেক কিছু জানার আছে। কি জানতে চান বলুন। আচ্ছা, আপনি থাকেন বাংলাদেশে অথচ আপনার ছেলে থাকে ইন্ডিয়ায়, এটা কিরকম ব্যাপার? আসলে ওর স্কুল কলেজ সবে ইন্ডিয়াতেই। গ্র্যাজুয়েশন করার পরও বাংলাদেশে চলে যায়। তারপর 8 বছর আগে ও আবার ইন্ডিয়াতে আসে, তারপর থেকে এখানেই থাকতো। আচ্ছা, আপনার সঙ্গে আপনার ছেলে নিয়মিত ফোনে কথাবার্তা হতো? হ্যাঁ হতো। ও নিয়ম করে আমাকে রোজ ফোন করতো। আচ্ছা, ইদানিং ওর মধ্যে কোনো পরিবর্তন দেখেছিলেন কি? ইদানিং ও বোধহয় একটু মানসিক চাপে ছিল। মানসিক চাপ? তো সে বিষয়ে আপনাকে কিছু জানায়নি? আমি জিজ্ঞেস করেছিলাম, কিন্তু 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 কি? আমায় কিছু বলেনি। আপনি কি বলতে পারবেন ইন্ডিয়ায় ওর কোনো শত্রু ছিল কিনা? জানি না, এই ব্যাপারে আমি কিছু জানি না স্যার। ঠিক আছে, আপনাকে আর বিরক্ত করব না, আপনি এখন আসুন। দরকার হলে কিন্তু আপনাকে আবার থানায় আসতে হতে পারে। যতবার ডাকবেন ততবারই আমি থানায় আসবো, কিন্তু আমার একটা কথা স্যার, ছেলেটা যেন আমার জাস্টিস পায়। এ তো মহা সমস্যা হলো। কেন স্যার? ভিকটিমের স্ত্রী আর শাশুড়ি বললেন যে ভিকটিমের কোনো শত্রু ছিল না। ওর বাবা আজকে এসে বললেন যে ভিকটিমের কোনো শত্রু আছে কিনা সেটাও জানেন না। এরকমটা হলে আমরা কেসটা কি করে সলভ করব? তাহলে স্যার স্যার কিছু ভাবছেন? আপনি একটা কাজ করুন, আপনি ইমিডিয়েটলি ভিকটিমের স্ত্রী আর ভিকটিমের মোবাইল কল ডিটেলসটা বের করুন। আর আরেকটা কাজ করুন। কি স্যার? এলাকায় ঘুরে ঘুরে খবর নিন, দেখুন কেউ কিছু বলতে পারে কিনা, কোনো ক্লু দিতে পারে কিনা।
ওকে স্যার। আচ্ছা, অরূপ মণ্ডলের ওয়াইফ মহুয়া তোমার বান্ধবী ছিল? হ্যাঁ ম্যাডাম, ওই মহুয়ার আমি প্রাইমারি স্কুলে একসাথে পড়তাম। ওই তারপরে ও মেয়েদের স্কুলে চলে গেল আর আমি ছেলেদের স্কুলে। তারপর তোমাদের মধ্যে যোগাযোগ ছিল? হ্যাঁ ম্যাডাম, আমার এই টোটো করে বহুবার ওকে আমি অফিসে দিয়েছি। আচ্ছা, তোমার বান্ধবী মহুয়ার তো 7 মাস আগে বিয়ে হয়েছিল। হ্যাঁ, ওর বিয়েতে আমাকেও নিমন্ত্রণ করেছিল, আমার সাথে বউ বাচ্চা সবাইকে নিয়ে গেছিলাম। কিন্তু আমি ইদানিং বুঝতে পারছিলাম। কি বুঝতে পারছিলে? বুঝতে পারছিলাম ম্যাডাম, কিছু একটা গন্ডগোল হতে চলেছে। আর দেখুন মোহর স্বামীটা কিভাবে খুন হয়ে গেল। শোনো পঞ্চু, একটু ঝেড়ে কাশো, কি কি জানো সবটা বলো। ম্যাডাম, ইদানিং মহুয়া তুমি সেদিন দুপুরে ঠিক দেখেছিলে? হ্যাঁ ম্যাডাম, 32 বছর সবে বয়স, এই বয়সে চোখে খারাপ দেখবো না। হোয়াট? একদম পাক্কা খবর স্যার, ছেলেটি সেদিন দুপুরে ওদের একসঙ্গে যেতে দেখেছে। মাই গুডনেস। আর আমি ভিকটিম আর ভিকটিমের ওয়াইফের মোবাইল ডিটেলসও পেয়ে গেছি। আচ্ছা, সেখান থেকে কি জানা যাচ্ছে? সেখানে দেখা যাচ্ছে ভিকটিমের ওয়াইফ মহুয়া পার্টিকুলার একটা নাম্বারে রেগুলার কথা বলতো। সে কি? হ্যাঁ স্যার, এমনকি কোনো কোনো দিন আর রাত মিলিয়ে 6 থেকে 7 ঘন্টা কথা বলতো। নম্বরটা কার? নাম্বারটা অভিজিৎ সেন বলে কারোর নামে রেজিস্টার করা আছে। আর অদ্ভুতভাবে খুনের দিন দুপুরে এই অভিজিতের সঙ্গেই মহুয়াকে যেতে দেখেছিল পঞ্চু। আর দেরি নয়, অভিজিৎকে ইমিডিয়েটলি তুলে নিয়ে আসুন। রাইট স্যার। আমার মন বলছে কেসটা সলভ করবার খুব কাছাকাছি আমরা পৌঁছে গেছি। স্যার, আমাকে এইভাবে ধরে আনলেন কেন এখানে? কেন? তুই কোন ভিআইপি যে তোকে এখানে ধরে আনা যাবে না? স্যার, আমি কিছু করিনি স্যার। আমরা কখন বললাম যে তুই কিছু করেছিস? বাহ বাহ, আরে ঢোক গিলছিস রে? হ্যাঁ, এখনো তো ট্রিটমেন্ট শুরু করিনি, এর মধ্যে এই অবস্থা। স্যার স্যার, সত্যি বলছি স্যার, আমি কিছু করিনি। মহুয়ার সাথে 6-7 ঘন্টা ফোনে কথা বলতিস কেন? কই, আমি তো কারোর সাথে ফোনে কথা বলিনি। মারবো টেনে এক থাপ্পড়। হ্যাঁ, কিচ্ছু জানো না? তোর আর মহুয়ার কল ডিটেলস আমরা পেয়েছি, সেখানে দেখা যাচ্ছে তুই আর মহুয়া প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কথা বলতিস। আর অরূপ যেদিন খুন হয়েছিল সেদিন তোকে আর মহুয়াকে একসঙ্গে দেখা গেছে। মিথ্যে কথা। মিথ্যে কথা? বল বল বল, এবার বল বল, মহুয়ার সঙ্গে তোর কিসের সম্পর্ক? বল বল বল। আমি আর মহুয়া রেণুকা। ইয়েস স্যার। এবার আপনার কি করণীয় আশা করি বুঝতে পারছেন। রাইট স্যার। আমাকে এভাবে ধরে আনা হলো কেন? আমি মেন্টালি খুব ডিস্টার্বড আছি। প্রত্যেক মুহূর্তে আমি আমার স্বামীর অভাব ফিল করছি। আপনারা কি একটু আমার মনের অবস্থাটা বুঝতে পারছেন না? নিজের স্বামীকে নিজেই দুনিয়া থেকে সরিয়ে দিয়ে এখন স্বামীর অভাব ফিল করবার গালগল্প মারছেন ম্যাডাম। মানে কি বলতে চান? কি স্বীকার করে নিন যে আপনার স্বামীকে খুন করবার পুরো প্ল্যানটা আপনারই মস্তিষ্ক প্রসূত ছিল। হাউ ডিসকাস্টিং! কি যাতা বলছেন? যাতা নয়, আমাদের কাছে আসল এভিডেন্স আছে। বললেই হবে। কি এভিডেন্স আছে? সব থেকে বড় এভিডেন্স তো আপনার পাশেই বসে আছে। অভিজিৎ সেন আপনার অবৈধ প্রেমিক। মানে
অভিজিৎ কনফেস করেছে মহুয়া, আমাদের কাছে সবকিছু বলে দিয়েছে। সব বলে দিয়েছো? একবারও ভাবলে না যে আমরা দুজনে মিলে যে স্বপ্নগুলো দেখেছিলাম সেগুলোর কি হবে, আমাদের একসাথে বাঁচার কি হবে? চুপ! এটা না ফ্যামিলি ড্রামার জায়গা নয়। আচ্ছা মহাদেবী, বলুন তো বিয়ের 7 মাসের মধ্যে কি এমন ঘটলো যে নিজের স্বামীকে খুন করতে হলো? বলে ফেল, চুপ করে থেকে কোনো লাভ হবে না, সবটা ধরা পড়ে গেছে। এবার চুপচাপ মুখ খোল, নইলে কিন্তু তোরই বিপদ হবে। আমি আসলে অভিজিৎকেই ভালোবাসতাম। আমরা তখন একসাথে কলেজে পড়তাম, আর তখন আমি ভেবেছিলাম এবারে কলেজ ইলেকশনে তোমাকে দাঁড় করাবো। আমাকে? হ্যাঁ, তুমি যদি কলেজে জিএস হও তাহলে তো আমাদেরই অনেক সুবিধা হতো, বলো? থুর, ছাগল দিয়ে কি আর লাঙল টানানো যায়? আর কি মেরো না তো মহুয়া, আমি রাজনীতিতে তোমার একটা ব্রাইট ফিউচার দেখতে পাচ্ছি। তোমার মধ্যে একটা লিডারশিপ ক্ষমতা আছে, সবচেয়ে বড় কথা হলো তোমার মাথায় বুদ্ধি আছে। আমি ওসব কিছু চাই না অভিজিৎ, আমি শুধু চাই তোমাকে বিয়ে করে সারাটা জীবন তোমার সঙ্গে কাটাতে। আমরা দুজনেই বিয়ে করে জীবনটা একসাথে কাটাতে চাইলেও বাস্তবে সেটা সম্ভব হয়নি। কয়েক বছর পর। এসব তুমি কি বলছো মহুয়া? ঠিকই বলছি। তুমি একটা রেস্টুরেন্টে সামান্য ওয়েটারের কাজ করো, নাম মাত্র মাইনে পাও, এই টাকায় আমাদের সংসার চলবে। টাকাটাই কি সব? প্রেম ভালোবাসা এগুলো কি কিছুই না? এসব প্রেম টেম সিনেমায় দেখতে বা গল্প উপন্যাসে পড়তেই ভালো লাগে, বাস্তবে যখন অভাব এসে চারপাশ থেকে ঘিরে ধরে না, এইসব প্রেম টেম পেছনের জানলা দিয়ে পালিয়ে যায়। কিন্তু আমি যে তোমায় নিয়ে অনেক স্বপ্ন দেখেছি মহুয়া, সেগুলোর কি হবে? আর আমার স্বপ্নগুলোর কি হবে অভিজিৎ? আমার অনেক অনেক টাকা চাই, হীরের আংটি চাই, পার নেকলেস চাই, আমি বিদেশে ঘুরতে যেতে চাই। পারবে? পারবে তুমি আমায় এগুলো দিতে? পারবে আমার এই স্বপ্নগুলো পূরণ করতে? কি হলো বলো, পারবে? বিয়ে করবে? সরি অভিজিৎ, ভুল বুঝো না আমায়। সবকিছু জেনে শুনেও আমি যদি তোমার মতো গরিবকে বিয়ে করি, তাহলে আমার মতো বড় বোকা আর পৃথিবীতে কেউ নেই। তারপর? ততদিনে আমার চাকরিটা হয়ে গিয়েছিল, আর অরূপের সঙ্গে আলাপও হয়ে গিয়েছিল। ক্যারি অন। বিয়ের পর আমরা 3-4 মাস খুব সুখে ছিলাম। আমরা হানিমুন করতে মালদ্বীপে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ একদিন সন্ধ্যাবেলা। হ্যাঁ স্যার, হ্যাঁ একদম, আমি সব ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, পুজোর সময় তো। হ্যাঁ ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার বন্ধুও তো আমার ট্রাভেল এজেন্সির মাধ্যমেই ফ্যামিলি নিয়ে সিঙ্গাপুর ট্রিপে গিয়েছিলেন। হ্যাঁ ঠিক আছে স্যার, আপনি তাহলে কাল আপনি একবার আমার অফিসে চলে আসুন, ঠিক আছে? ওকে ওকে স্যার, হ্যাঁ ঠিক আছে, রাখছি। এই কে যাবে গো সিঙ্গাপুর? মিস্টার দত্ত, তার ফ্যামিলি নিয়ে সিঙ্গাপুর যাবেন, পুজোয় প্ল্যান করছেন, তাই আমায় ফোন করেছিলেন। ও এই শোনো না, চলো না আমরা এবারে পুজোয় সিঙ্গাপুর যাই। মানে? এই তো আমরা সবে মলদ্বীপ থেকে হানিমুন করে এলাম, এর মধ্যেই আবার সিঙ্গাপুর?
চলো না গো প্লিজ। কিছু মনে করো না মহুয়া, তুমি বড্ড লোভী। হানিমুনে মলদ্বীপ যাব, জন্মদিনে পার্ল নেকলেস চাই, এখন আবার পুজোর সময় সিঙ্গাপুর যাব। তোমার লোভ আর চাহিদা তো দিন দিন বেড়েই চলেছে। কাকে কি বলছো অরূপ? আমি তোমার বউ, তোমার কাছে চাইবো না তো আর কার কাছে গিয়ে চাইবো? আরে আবদার করতে বারণ করছি না, কিন্তু চাহিদার একটা লিমিট থাকে তো নাকি? তার মানে তুমি সিঙ্গাপুর নিয়ে যাবে না আমাকে, তাই তো? সরি মহুয়া, আমার টাকার গাছ নেই। আরে মহুয়া না, অভিজিৎ কেমন আছো? তুমি কেমন আছো? তোমাকে ছাড়া কি করে ভালো থাকি বলো? আমিও ভালো নেই অভিজিৎ। সে কি, বিয়ে করে তুমি সুখী হওনি? এমন বর তো আমি চাইনি, একটা মেদা মারা আনস্মার্ট। সে কি? তার উপর কিছু চাইলেই ফোঁস করে ওঠে। তো তুমি এখন কোথায় যাচ্ছ? অফিসে, টোটো পাইনি তাই হেঁটেই যাচ্ছি। তুমি একটা কাজ করো, আমার স্কুটিতে পাশে আমি তোমায় পৌঁছে দিচ্ছি। নাও। অভিজিতের সাথে আবার আমার নতুন করে মেলামেশা শুরু হয়। আমরা বাইরে তো দেখা করতামই, অরূপ না থাকলে আমাদের বাড়িতে নয়তো অভিজিতের ঘরে আমরা রেগুলার সময় কাটাতাম। অভিজিৎ, বলো। আমি আর অরূপের সঙ্গে এভাবে থাকতে পারছি না। বুঝতে পারছি বাবু। আবার মায়ের কাছেও ফিরে যেতে পারছি না, কারণ মা আবার ভুজুং ভাজুং দিয়ে অরূপের কাছে পাঠিয়ে দেবে। তাহলে ডিভোর্স ফাইল করো। না, ডিভোর্সের দিকে আমি যাবই না। কেন? আমি চাই না ও ডিভোর্স পেয়ে মুক্তি পেয়ে যাক। তাহলে ওকে শিক্ষা দিতে হবে। ওর ওপর আমার অনেক রাগ আছে। কি করবে? আমি কিছু করব না, যা করার তুমি করবে। শোন, সামনের শুক্রবার 31 তারিখ, ওই দিন আমি অফিস যাব না। অরূপকে বলবো আমি মায়ের কাছে যাচ্ছি। বেশ, তারপর দুপুরের পর আমি তোমার সঙ্গে মিট করব। মিট করার পর আমি তোমায় নিয়ে আমাদের বাড়ি যাব। বেশ। বসার ঘরের সোফার পেছনে আমি আগে থেকেই একটা লোহার রড লুকিয়ে রাখবো। আর শোনো, তুমি একটা ধারালো ছুরি সঙ্গে নিয়ে আসবে। ওগুলো দিয়ে কি হবে? আমি তোমায় ঘরে রেখে বাইরে থেকে তালা বন্ধ করে মায়ের কাছে চলে যাব। তুমি ঘাপটি মেরে থাকবে। তারপর সন্ধেবেলা ও ফিরলেই। বুঝে গেছি। ও যখন যন্ত্রণায় কাতরাতে থাকবে তখন আমি একটা ফোন করবে। আমি ওর মরণ চিৎকারটা শুনতে চাই।
হয়েছে শোনো। আর কি করে হবে, কারণ এরকম কোনো কাজ করবার সুযোগই আপনি পাবেন না। মহাদেবী, আপনি যা করেছেন তার কোনো ক্ষমা হয় না, আইনের চোখেও নয়, সমাজের চোখেও নয়। রেণুকা, ইয়েস স্যার। নিয়ে যান। এই কে আছো, নিয়ে যাও ওদের। নিজের জীবন সঙ্গীকে নৃশংসভাবে খুন করবার নারকীয় অপরাধের কোনো ক্ষমা হয় না, সে দাম্পত্যই হোক বা বন্ধুত্ব। একটা সম্পর্ক গড়ে ওঠে পারস্পরিক বিশ্বাসের অটল ভিতের উপর ভিত্তি করে। সেখানে একটা জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী যদি ঘৃণ্যতম ষড়যন্ত্র করে, তাকে তো শাস্তি পেতেই হবে। আর আমাদের দেশের আইন তৈরি হয়েছে ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলা অপরাধীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়ার জন্য। তাই সাবধান,